রাতের সংবাদে আপনাকে স্বাগতম। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। বাসিন্দাদের অন্য কোথাও স্থানান্তরের বিষয়ে অমত প্রকাশ করেছে জর্ডান ও পাকিস্তান। উপত্যকা থেকে ফিলিস্তিনিদের গণ উচ্ছেদের পরিকল্পনার বিরোধিতা করবেন বলে জানান জর্ডানের রাজা ও পাকিস্তানের প্রধানমন্ত্রী। এদিকে যুদ্ধ বিধ্বস্ত গাজায় চলছে শিক্ষা ব্যবস্থা পুনঃস্থাপনের কাজ। অঞ্চল জুড়ে প্রায় ৮২% স্কুল ধ্বংস হয়ে যাওয়ায় কাজটি সহজ হবে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা। গাজা ও পশ্চিম তীরে এখনও অব্যাহত রয়েছে ইসরায়েলি আগ্রাসন। মিয়ানমারের সাগাইংয়ে বিদ্রোহী গোষ্ঠীর অতর্কিত হামলায় গত কয়েকদিনে ৫০ জান্তা সেনা নিহত হয়েছেন। আটক করা হয়েছে আরও ১৫ সেনা সদস্যকে। পরে অঞ্চলটিতে সামরিক বাহিনী বিমান হামলা চালালেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আতঙ্কে পালিয়েছেন ৫,০০০-এর বেশি বাসিন্দা। এদিকে দীর্ঘ ৩৫ বছর পর মিয়ানমার থাইল্যান্ড সীমান্তের কৌশলগত মডং শহরের পুনরায় দখলে নিয়েছে কারেন বিদ্রোহীরা। ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার সব প্রস্তুতি প্রায় সম্পন্ন বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম এনপিআর। ত্রিনিদাদ ও টোবাগোতে ৫ দিন ব্যাপী নৌ মহড়ার ঘোষণা দিয়েছে পেন্টাগন। আজ বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী জাহাজ ইউএসএস জেরাল্ড আর ফোর্ড পৌঁছাবে উত্তর ক্যারিবীয় সাগরে। এতে যুক্ত হবেন ১৫,০০০ মার্কিন সেনা এবং নৌবাহিনীর ২,০০০ সদস্য। উত্তর ক্যারিবীয় সাগরে মার্কিন সামরিক মহড়াকে রাজধানী কিয়েভে রাশিয়ার ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকেই। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন বেসামরিক নাগরিকদের লক্ষ্য করেই শুক্রবারে এই ভয়াবহ হামলার পরিকল্পনা করেছিল মস্কো। একই দিনে রুশ তেল বন্দরে ইউক্রেনের হামলায় বৈশ্বিক জ্বালানি সরবরাহেও ধাক্কা লেগেছে। এবার শুনবেন বিস্তারিত। গাজা ও পশ্চিম তীরে অব্যাহত রয়েছে ইসরায়েলি আগ্রাসন। খান ইউনিসের দক্ষিণাংশ, গাজা সিটির উত্তরাঞ্চল এবং রাফা সীমান্ত জুড়ে দখলদারদের হামলায় নতুন করে ধ্বংস হয়েছে বহু স্থাপনা। স্যাটেলাইট চিত্র অনুযায়ী যুদ্ধবিরতির পরও ১ মাসে অন্তত ১৫০০ ভবন উড়িয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী। পশ্চিম তীরে রামাল্লার কাছে অবৈধ বসতি স্থাপনকারীদের আক্রমণে কয়েকজন ফিলিস্তিনি নিখোঁজ হওয়ার ঘটনাও সামনে এসেছে। এদিকে গাজাবাসীকে অন্যত্র স্থানান্তরের বিষয়ে স্পষ্ট অবস্থান নিয়েছে জর্ডান ও পাকিস্তান। ইসলামাবাদে ২ দিনের বৈঠকে জর্ডানের রাজা আবদুল্লাহ ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ জানান, গাজার মানুষকে গণ উচ্ছেদের কঠোর বিরোধিতা করবেন তারা। যুদ্ধ পরবর্তী গাজা নিয়ে আরব ইসলামী ৮টি দেশের সমন্বিত উদ্যোগ, শাসন কাঠামো পুনর্গঠন ও পুনর্বাসন পরিকল্পনা নিয়েও আলোচনা হয় বৈঠকে। এই পরিস্থিতিতেই গাজাকে ধীরে ধীরে আগের রূপে ফিরিয়ে আনার প্রচেষ্টা শুরু হয়েছে। চলছে অঞ্চলটির শিক্ষা ব্যবস্থা পুনঃস্থাপনের কাজ। ২ বছরের ইসরায়েলি আগ্রাসনে ধ্বংস হয়ে গেছে গাজার প্রায় ৮২% স্কুল ভবন। এর মধ্যেও অস্থায়ীভাবে পাঠদান শুরুর ব্যবস্থা করেছে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা। ধ্বংসস্তূপে পরিণত স্কুলের উঠান কিংবা পাশের খালি জমিতে অস্থায়ী স্কুল তৈরির উদ্যোগ চলছে। তবে শিক্ষা সামগ্রিক ঘাটতি ও নিরাপদ পরিবেশের অভাবে এই কার্যক্রম চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়েছে। সবচেয়ে বেশি প্রভাবিত হচ্ছে শিক্ষার্থীরা। যুদ্ধ চলাকালীন তারা শারীরিক ও মানসিক দুইভাবেই হারিয়ে ফেলেছে স্বাভাবিক ছন্দ। শিক্ষকরা বলছেন, যুদ্ধোত্তর মানসিক চাপ সামলে শিক্ষায় ফিরিয়ে আনাই এখন সবচেয়ে কঠিন কাজ। মিয়ানমারের সাগাইং অঞ্চলে গত কয়েকদিন ধরে বিদ্রোহী গোষ্ঠী পিপলস ডিফেন্স ফোর্স ও জান্তা সেনাদের মধ্যে ব্যাপক সংঘর্ষ চলছে। সংবাদ মাধ্যম ইরাবতী জানিয়েছে, দুপক্ষের সংঘর্ষে কান্তবালু ও খিউন সীমান্তে অর্ধশত সেনা ও সামরিক বাহিনী সমর্থিত মিলিশিয়া সদস্য নিহত হয়েছে। বেশ কয়েকজন আটক হয়েছে পিডিএফ এর হাতে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র। অতর্কিত হামলায় সেনা নিহতের পর ওই এলাকায় আকাশপথে আক্রমণ চালায় সেনাবাহিনী। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। দুপক্ষের তীব্র সংঘাতের জেরে অন্তত ১৪টি গ্রামের ৫,০০০-এর বেশি মানুষ ঘরবাড়ি ছেড়ে পালিয়েছেন। দেশটির দক্ষিণাঞ্চলে বেকায়দায় পড়েছে জান্তা বাহিনী। দীর্ঘ ৩৫ বছর পর মিয়ানমার থাইল্যান্ড সীমান্তবর্তী কৌশলগত মডং শহর পুনর্দখল করেছে কারেন ন্যাশনাল ইউনিয়ন কেএনইউ বিদ্রোহী এবং তাদের মিত্ররা। জান্তা বাহিনী ও বিদ্রোহীদের সংঘর্ষের পর সেনারা থাইল্যান্ডে পালিয়ে যায়। পাহাড়ি এই শহরটি সিংখন পাস সীমান্তে অবস্থিত। এর পাশে থাইল্যান্ডের প্রাচ্যব খিরিকান প্রদেশ। মডং একসময় কেএনইউর মাইক জেলার সদর দপ্তর ছিল। ১৯৯০ সালে এটি জান্তা দখলে চলে যায়।
এদিকে মিয়ানমার ভিত্তিক আন্তর্জাতিক প্রতারণা চক্রের বিরুদ্ধে অভিযান শুরু করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন বিচার বিভাগ জানিয়েছে এরই মধ্যে থাইল্যান্ডে গঠিত নতুন স্ক্যাম সেন্টার স্ট্রাইক ফোর্স মোতায়েন করেছে FBI। অভিযানের অংশ হিসেবে এরই মধ্যে কারেন্ট স্টেটের তাইচ্যাং স্ক্যাম কম্পাউন্ডের ওয়েবসাইট জব্দ করা হয়েছে। এছাড়া স্ক্যাম ব্যবসায় জড়িত থাকার অভিযোগে ডেমোক্রেটিক কারেন্ট বেনেভোলেন্ট আর্মি DKBA এবং এর কয়েকজন নেতার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। স্ট্রাইক ফোর্সের দাবি, চীনা অপরাধ চক্র পরিচালিত এসব কেন্দ্র থেকে প্রতি বছর মার্কিন নাগরিকদের কাছ থেকে প্রায় $10 বিলিয়ন হাতিয়ে নেওয়া হয়। দিন দিন বাড়ছে ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের বৈরিতা। উত্তর ক্যারিবীয় সাগর তীরবর্তী দেশটিতে এখনও সরাসরি হামলার ঘোষণা দেননি মার্কিন প্রেসিডেন্ট। তবে হামলার সব প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়ে গেছে বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম NPR। ভেনেজুয়েলার কাছাকাছি ত্রিনিদাদ ও টোবাগোর উপকূলে 5 দিনব্যাপী নৌমহড়া চালাবে যুক্তরাষ্ট্র। উত্তর ক্যারিবীয় সাগরে রোববার পৌঁছাবে বিশ্বের সবচেয়ে বড় বিমানবাহী জাহাজ USS জেরাল্ড আর ফোর্ড। এতে যুক্ত হবেন 15,000 মার্কিন সেনা এবং 2,000 মেরিন। সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন ভেনেজুয়েলা ইস্যুতে তিনি মনে মনে সিদ্ধান্ত নিয়েছেন, তবে বিষয়টি স্পষ্ট করেননি। ত্রিনিদাদ ও টোবাগোতে মার্কিন সামরিক মহড়া নিয়ে ক্ষোভ জানিয়েছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। কারাকাসের পেতারে সমর্থকদের সামনে বক্তৃতায় তিনি অভিযোগ করেন ওয়াশিংটন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। বলেন দ্বীপরাষ্ট্রটির মানুষই ঠিক করবে তারা কি তাদের জমি জলকে মার্কিন সামরিক পরিকল্পনার জন্য উন্মুক্ত রাখবে কিনা। যুক্তরাষ্ট্রের সমর দফতর দাবি করেছে এসব পদক্ষেপ মূলত মাদকবাহী নৌকা আটকানোর জন্যই নেওয়া হচ্ছে। ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারাও ইঙ্গিত দিয়েছেন যে ভেনেজুয়েলাকে লক্ষ্য করে সম্ভবত স্থল হামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। CNN-এর এক প্রতিবেদন অনুযায়ী ভেনেজুয়েলায় বড় ধরনের অভিযানের জন্য প্রয়োজনীয় সামরিক সক্ষমতা এখনো মাঠে নেই। ভূখণ্ডে আঘাত হানলে মাদুরো বাহিনীর প্রতিরোধ আর মার্কিন অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ সব মিলিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কঠিন বাস্তবতার মুখোমুখি হতে পারেন। বিশেষজ্ঞরা হলেও ক্ষমতা বিরোধীদের হাতে যাওয়ার কোনো নিশ্চয়তা নেই। তাদের মতে মাদুরোকে সরানোই শেষ লক্ষ্য নয়, বরং শুরু। স্থিতিশীলতা ফিরিয়ে আনতে যুক্তরাষ্ট্রকে 5 থেকে 10 বছরের পরিকল্পনা নিয়ে মাঠে নামতে হবে। দেখে আতশবাজি মনে হলেও এটি আসলে ছিল ইউক্রেনের ওপর রাশিয়ার ভয়াবহ ড্রোন হামলা। রাতভর রাশিয়ার 430টি ড্রোন ও 18টি ক্ষেপণাস্ত্র হামলায় আগুন ধরে যায় কিয়েভের বহু আবাসিক ভবনে। ঘটে হতাহতের ঘটনা। ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানিয়েছে কিয়েভের প্রায় প্রতিটি অঞ্চলেই বহুতল ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। সামাজিক মাধ্যমে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন এই হামলার মূল লক্ষ্য ছিল কিয়েভের সর্বোচ্চ ক্ষতি সাধন করা। এছাড়া পরিকল্পিতভাবে এই হামলা বেসামরিক নাগরিকদের ওপরেই চালানো হয় বলে দাবি করেন তিনি। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস রাশিয়ার এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। মুখপাত্র জানান এসব হামলা আন্তর্জাতিক মানবাধিকার আইনের লঙ্ঘন এবং তাৎক্ষণিকভাবে বন্ধের আহ্বান জানিয়েছেন মহাসচিব। ইউক্রেনও বাড়িয়েছে পাল্টা আঘাত। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে তারা 200-র বেশি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে। এছাড়া মস্কোর গুরুত্বপূর্ণ নভরোসিয়েস্ক বন্দর শহরের তেল টার্মিনালে ইউক্রেনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা সাময়িকভাবে 22 লাখ ব্যারেল দৈনিক তেল রপ্তানি বন্ধ হয়ে গেছে, যা বৈশ্বিক সরবরাহের 2%। এতে আন্তর্জাতিক বাজারে তেলের দাম 2% পর্যন্ত বেড়ে যাওয়ার শঙ্কা করা হচ্ছে।